কেমন আছো? ভালো। কি চিনতে পারছো না? আমি প্রীতি, ওই যে একসাথে কলেজ লাইফে পরীক্ষা দিয়েছিলাম যে। কি করে ভুলে যাই তোমাকে? তা তুমি কেমন আছো? ভালোই। আমাকে কি করে চিনতে পারলে তুমি? এত বছর পর আমার চেহারার ভাব তো পুরোপুরি পাল্টে গেছে। মুখ ভর্তি দাঁড়িয়ে রেখেছি, তারপরও তোমাকে দেখে মনে হলো চেনা, তাই মনে করার চেষ্টা করতেই কলেজ লাইফের সেই তোমার কথা মনে পড়ে গেল। তাই নিশ্চিত হওয়ার জন্যই কথা বললাম। অবশ্য তোমার নামটা কিন্তু সহজে মনে থাকে না। আকাশ বোধ হয়, তাই না? তবে হ্যাঁ, সত্যি তোমার চেহারাটা অনেকটাই পাল্টে গেছে। সবসময় কি চেহারা এক থাকে? দেখো, আমার চেহারার কিছুটা উন্নতির দিকে গেলেও তোমার চেহারা কিন্তু একই থেকে গেছে। উপর থেকে আরো সুন্দর হয়েছ, চিনতে পারাটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। প্রীতি মুচকে এসে পড়ল। একটু বেশি বলে ফেললে না? কোথায় বেশি বললাম? যা বললাম সত্যি তো বললাম। তোমার নিজের উপর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এসব বাদ দাও। তা তোমার চেহারা এত কালো হলো কেন? আগে তো ভালোই ছিলে, আবার চুল দাড়িও বড় রেখেছো। ব্যাপারটা কি বলো তো? কি করবো বলো, কাজের ব্যস্ততায় নিজের যত্ন নিতে ভুলেই গেছি প্রায়। এরকমটা হওয়া স্বাভাবিকই। আগে সেই চাকরিটাই করছো নাকি অন্য কোনো চাকরি পেয়েছো? না, অন্য চাকরি করছি, তবে এটাতেও বেশ তদবির করতে হয়। তা তুমি হঠাৎ এই মার্কেটে? কিছু জিনিস কিনতে এসেছিলাম। সঙ্গে কে এসেছে? আমার স্বামী। ও, কোথায় তিনি? এই তো একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটাই নিতে গেছে। কোলে কে এটা? তোমার মেয়ে? হ্যাঁ, নাম রেখেছি রোহিণী। খুব ভালো নাম, দেবে আমার কোলে? হ্যাঁ, নাও। বাচ্চাটার বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে, তবে দেখতে বেশ মিষ্টি। রোহিণী তার মাকে জিজ্ঞেস করলো, এটা কে মামুনি? তোমার একটা আঙ্কেল হয়, যাও তার কোলে যাও, তোমাকে আদর করে দেবে। এসো মামনি, কোলে এসো। রোহিণী এবার ঝট করে আবার কোলে উঠে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, চকলেট খাবে তুমি? চকলেট? খাবো। চলো, তোমাকে অনেক করে চকলেট কিনে দেবো, হবে তো মামনি? কথাটা শুনি রোহিণী খুশিতে লাফিয়ে উঠে তার মাকে বলল, মামুনি, আঙ্কেল আমাকে চকলেট কিনে দেবে। কি মজা, কি মজা। হ্যাঁ মামনি, যাও আঙ্কেলের সাথে, দুষ্টুমি করবে না কিন্তু। ঠিক আছে মামুনি। আমি পাশের একটা দোকানে গিয়ে রোহিণীর জন্য কয়েকটা ডেয়ারি মিল্কের চকলেট আর চিপস কিনে আবার প্রীতির কাছে ফিরে আসলাম। রোহিণী হাসি মুখে তার মাকে বলল, মামুনি দেখো, আঙ্কেলটা কত ভালো, আমাকে কতগুলো চকলেট কিনে দিয়েছে। তাই মামনি, আঙ্কেলকে থ্যাঙ্কস বলো। থ্যাংক ইউ আঙ্কেল। আমি বাচ্চাটার নাকে আলতো করে ছুঁয়ে দিয়ে বললাম, ওয়েলকাম মাই ডিয়ার মামনি। আচ্ছা, তুমি তাহলে এখন তোমার মায়ের কোলে যাও। ওকে। প্রীতি রোহিণীকে কোলে নিতেই আমি বললাম, মেয়েটা দেখছি তোমার মতোই সুন্দর হয়েছে, তোমার কথাও শুনি, না হলে এমন অপরিচিত লোকের কোলে কখন আসতেই চাইতো না। মেয়েটা একদম ওর বাবার মতো হয়েছে, সবার সাথেই মিশতে জানে। এমন সময় একটা লোক হাতে একটা টয় সেট নিয়ে এসে বললেন, কে আমার মতো হয়েছে বলো তো? তোমার আর রোহিণীর কথাই বলছিলাম। এত দেরি হলো কেন জানো? একা একা দাঁড়িয়ে থাকতে কেমন অস্বস্তি লাগছিল। কি করব বলো, দোকানদার এখন লেট করালে আমি কি করতে পারি? এবারে লোকটা রোহিণীকে কোলে নিয়ে বললেন, এই দেখো মামুনি, তোমার টয় সেট পছন্দ হয়েছে? হ্যাঁ বাপি। বলেই রোহিণী লোকটার গালে একটা চুমুকে দিল। তা দেখে প্রীতি বলল, তোমাদের বাবা মেয়ের আহ্লাদীপনা শেষ হলে একটু এদিকেও তাকাও। হ্যাঁ বলো। আমার সামনে যে লোকটাকে দেখছো, ও আমার কলেজ লাইফের ফ্রেন্ড। ও ওই ছেলেটাই না যার কথা তুমি বলতে, একসাথে পরীক্ষা দিয়েছো সামনে পিছনে বসে? হ্যাঁ, ওই ছেলেটাই। কিভাবে পেলে? এই তো, সেও মার্কেটের পাশ দিয়েই যাচ্ছিল, আমি চিনতে পেরে ডাক দিলাম। ভালো করেছো। এরপর আবার দিকে তাকিয়ে
আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই আপনার নামটা যেন কি? আকাশ। হ্যাঁ, এইবার আমি নিশ্চিন্ত হলাম। তাহলে তুমি আকাশ। কেন? আর বলবেন না, প্রীতি আপনার সম্পর্কে বলতে পারলেও নাম ঠিকমতো বলতে পারতো না, তাই সবসময় কনফিউজ থাকতাম। যাই হোক, আমার নাম তুহিন। দেখা হয়ে ভালো লাগলো। জি, আমারও। তা ভাই চলুন, কিছু নাস্তা পানি করবেন আমাদের সাথে। ধন্যবাদ। যেতাম, কিন্তু আমার আজকে একটু তাড়া আছে। আজ একটু আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। অন্য কোনো দিন? কিছু তো অন্তত খেয়ে যান। না ভাই, অন্য কোনো দিন দেখা হলে সেদিন খাইয়েন। আজকে প্লিজ আমাকে মাফ করুন। কি যে বলেন না ভাই। আচ্ছা, যখন আপনি কিছু খাবেনই না, তখন আর কি বলবো। আমরা যাই তাহলে। আর প্রীতির সাথে আরও কিছু কথা বলার থাকলে বলে নিতে পারেন। আমি না হয় রোহিণীকে ওদিকে নিয়ে যাচ্ছি। আরে না ভাই, তার দরকার নেই। আপনি থাকতে পারেন। কি আর বলবো, এই তো শুধু কিছু জানাজানি করছে আর কি। তবুও বহুদিন পর দেখা হয়েছে, এককভাবে কিছু কথা বলুন। আমি আর রোহিণী না হয় একটু দূর থেকে ঘুরে আসি। আরে ভাই, তার কোনো দরকার। আর কিছু বলার আগে লোকটা ওরফে তুহিন একটু দূরে গিয়ে রোহিণীকে ফুল দেখাতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আমি প্রীতির দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, আসলেই তোমার স্বামী খুব বন্ধুসুলভ। সেও কি চাকরি করে? হ্যাঁ, সপ্তাহে ওই একটা দিনই ছুটি পায়, আর সেই দিনটাই একটু ঘুরতে বের হওয়া যায়। তাহলে তো বেশ সুখে শান্তিতেই আছো। হ্যাঁ, প্রথম প্রথম সব কিছুই অপ্রত্যাশিত মনে হলেও রোহিণী আসার পর সুখের খনি যেন হাতে পেয়েছি। আমারটা ছাড়ো, তোমার স্ত্রী কেমন আছে? কি জানি কেমন আছে, কারণ এখনো তো বিয়েই করিনি। কি বলো, এখনো বিয়ে করোনি? চাকরি তো একটা করোই, ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করলেই তো পারো। এখন ইচ্ছে নেই, আর একটু নিজেকে গুছিয়ে নি, তারপর বিয়ের কথা ভাববো। পছন্দের কেউ আছে নাকি যার জন্য দেরি করছো? না, তবে ছিল। সে এখন বেশ সুখে শান্তিতেই সংসার করছে। ও, তার জন্য অভিমান করে বিয়ে করছো না? আরে না না, যেটা হবার সেটা তো হবেই। আমি কি বাধা দিতে পারবো? তার চলে যাওয়াটা স্বাভাবিক, আর তাই মেনে চলছি। একজন গেছে তো কি হয়েছে, আরও তো মেয়ে আছে। একটা পছন্দ মতো মেয়েকে বিয়ে করলেই তো পারো। তারই চেষ্টা করছি। আচ্ছা, পরীক্ষার মাঝে হঠাৎ হারিয়ে গেছিলে কেন? হারায়নি তো, হঠাৎ করেই আমার বিয়ে হয়ে গেছিল, তাই পরীক্ষা দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলেছিলাম, সেজন্য আর পরীক্ষা দিইনি। ও আচ্ছা, তবু মন থেকে একটা ধাঁধা কেটে গেল। তাহলে বিয়ের জন্যই আর পরীক্ষা দাওনি, তাই তো? হুম, তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, সরি। আরে কিসের সরি? এটা হওয়া স্বাভাবিক। সুখে শান্তিতে সংসার করতে পারছো, এটাই তো অনেক। তা তোমার স্বামী আবার কোথায় গেলেন? আছেই হয়তো আশেপাশে। ডাক দাও, বাচ্চাটার বোধহয় খিদে লেগেছে। আমরা খিদে পেটে থাকতে পারি, কিন্তু বাচ্চা মেয়ে তো আর পারবে না, তাই না? হুম, ডাকছি। অনেকক্ষণ আগেই আসা হয়েছে, রোহিণী নিশ্চয়ই খিদে পেয়েছে হয়তো। এরপর প্রীতি ফোন করে তার স্বামীকে ডেকে নিল। অল্প কিছুক্ষণের মধ্যেই তুহিন সাহেব রোহিণীকে নিয়ে আমাদের মাঝে ফিরে আসলেন। এসেই তুহিন সাহেব বললেন, কথা শেষ হলে চলো। রোহিণীর খুব খিদে পেয়েছে, একদম মায়ের মতো হয়েছে, শুধু খাই আর খাই। একটু আগেই চকলেট খেলো, তারপরও খিদে পেয়েছে বলছে। বললেই হলো, আমার মতো হতে যাবে কেন? তোমার মতোই পেটুক হয়েছে, এখন আমাকে দোষ দিচ্ছ। এমনিতে দুপুর থেকে মেয়েটা কিছুই খায়নি। আচ্ছা বাবা, চলো, আবার মতো হয়েছে, ঠিক আছে। এরপর তুহিন আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনিও চলুন। না ধন্যবাদ, আপনারা যান, আমাকেও একটা জায়গায় যেতে হবে। ভালো থাকবেন, হ্যাঁ, আসি। বাস থেকে প্রীতি বলে উঠল, ভালো থেকো, আর নিজের যত্ন নিতে শেখো, না হলে কিন্তু ভালো মেয়ে পাবে না, তখন খুঁজে নিতে হবে। আমি একটু হেসে বললাম, তা তো অবশ্যই। যাও তাহলে, রোহিণী মামুনির খিদে পেয়েছে বলে বাধা। এরপর রোহিণীকে উদ্দেশ্য করে বললাম, ভালো থেকো মামুনি। আচ্ছা আঙ্কেল, তুমিও ভালো থেকো। প্রীতি রোহিণীকে নিয়ে তুহিন সাহেবের সাথে চলে যেতে থাকে, আর আমি এক দৃষ্টিতে চেয়ে থাকি তাদের চলে যাওয়ার পথের দিকে।
দীর্ঘ 6 বছর পর আমাদের দেখা হলো। সেই কলেজ লাইফের ফাইনাল পরীক্ষার পর আজ প্রথম দেখলাম আমাদের মাঝে আন্তরিকতা থাকলেও শুধু তা হলরুমে, বাইরে তেমন না। তাই যোগাযোগের মাধ্যম শুধু পরীক্ষায় ছিল। আমাদের রোল নাম্বার পরপর ছিল বলে প্রতিটা পরীক্ষায় আমরা আগে পিছনে বসতাম। আমাদের মাঝে মোবাইল নাম্বারের আদান প্রদানও হয়নি, যার জন্য আর যোগাযোগও হয়নি। তাই তো আজ 6 বছর পর আবার আমাদের অদ্ভুতভাবে দেখা। প্রথমে আমি চিনতে না পারলেও কাছে আসতেই আবেগময় সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আবেগময় সেই স্মৃতির মানবিক প্রতিচ্ছবি, যাকে আজ পর্যন্ত বলতে পারিনি, যে হৃদয়ে একসময় গভীরভাবে দাগ কেটেছিল। কিন্তু আমি অপারগ ছিলাম বলে হৃদয়ের কথা হৃদয়ে থেকে যায়, মুখে আর বলা হয় না। প্রচুর বাধা ছিল। সমবয়সীদের ভালো লাগতে হয়, ভালোবাসতে হয় না, যেটা আমি একরকম প্রায় ভুলেই গেছিলাম। যার জন্য একতরফা ভালোবাসায় জড়িয়ে গেছিলাম নিজের অজান্তেই, যার ফলস্বরূপ হৃদয়ের চাপা আর্তনাদ বুকি আষ্টে পিষ্টে রয়ে যায়। সম্মুখে কিছু বলা যায় না। জানতাম না তার মনে কি আমার জন্য আবেগ জন্মেছিল, নাকি আমি শুধু আবেগে বশীভূত হয়েছিলাম। হয়তোবা সে সাধারণভাবে আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু সেই সাধারণতা লঙ্ঘন করে আমি একটু ঊর্ধ্বেই চলে গেছিলাম। তাই তো আজ সে একজনকে আন্তরিকতার সাথে ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করে সুখে শান্তিতে সংসার করতে পারলেও আমি আর কাউকে আপন করে ভালোবাসতে পারি না, পেরেছি সংসার বাঁধতে। এখন তাকে দেখে মনে কিছুটা প্রশান্তি ফিরে পেলাম, সঙ্গে নতুন আশাও। এখন কাউকে আপন করে ভালোবাসাই যায়। সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? অবশ্যই পারবো। কিছু হারাই, কিছু ফেরাই, কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, সবই এক সময় ধোঁয়াশায় মিশে যায়। তেমনই প্রীতি এসেছিল ক্ষুদ্র মনে ভালোবাসা জাগ্রত করতে, আবার হারিয়ে যায় অপূর্ণতা রেখে, যা আজ ধোঁয়াশায় মিশে যেতে চলেছে। আমি আটকে রেখেছিলাম, কিন্তু আজ তা মুক্ত করে দিলাম। সবই এখন ধোঁয়াশায় মিশে যেতে প্রস্তুত। আমি আর বাধা দিয়ে কি করব? অতীতের স্মৃতি অতীতেই বদ্ধ হয়ে থাক না, আমি না হয় বর্তমান নিয়ে মেতে থাকি। আর ভবিষ্যৎ, সেটা অজানা, সেটা না হয় ভাগ্যের ওপরই ছেড়ে দিলাম। প্রীতি যত দূর যায় তার অবয়ব ততই অস্পষ্ট হয়ে যায়। একটু পর প্রীতি কি যেন মনে করে পিছনে ফিরে থাকায়, আর ভ্রু কুচকে কি ইশারা করে। আমি না সুযোগ মাথা নাড়িয়ে আপন দিগন্তে হাঁটতে আরম্ভ করলাম। অতীতের সব আবেগময় স্মৃতি ফেলে দিতে না পারলেও অদৃশ্য পাথরের চাপা রেখে দিলাম, যেটা চাইলেও সরানো বা উঠিয়ে নিয়ে আসা সম্ভব হবে না, কখনোই না। আবার এক ধাপ নতুন করে জীবন সাজানোর পথে আজ আমি মত্ত, যেখানে থাকবে না কোনো অতীতের বাধা, থাকবে না কোনো আত্মচাহিদার গ্লানি।